আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। এই অনুষ্ঠানে আমরা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলে থাকি, বাংলাদেশ এবং বিশ্বের বর্তমান অবস্থা নিয়ে কথা বলে থাকি। বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে আগামীর বাংলাদেশ গঠনে যে সংস্কার প্রক্রিয়া চলছে সেটির যে ঐক্যমত্য কমিশনের প্রায় প্রতিদিনই সংলাপ হচ্ছে, ঐক্যমত্য কতটা হলো এটি এখন আসলে নজর সবার এই দিকে। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে এই বিষয়ে কথা বলার জন্য। আমার ডান পাশে আছেন অধ্যাপক মুজিবুর রহমান, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাই স্যার। তারপরে আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আপনাকেও স্বাগত জানাই। শুরু করতে চাই জনাব সাইফুল হক আপনাকে দিয়েই। আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠক ছিল, সেখানে আপনারা মতামত দিয়েছেন। রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতি যে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সেইটি আইনের সংশোধনী নিয়ে কথা হয়েছে, আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। একটু আজকের বৈঠক নিয়ে জানতে চাই আপনার কাছে, তারপর অন্য প্রসঙ্গে যাব। জি, আপনাকে ধন্যবাদ। আর আচ্ছা, প্রিয়ভাজন সহ আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। আজকে যেটা আপনি উল্লেখ করছিলেন যে আজকে নবম দিনের মতন জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকে যে বৈঠক, আমি আজকে একটু দেরিতে ঢুকেছি। আমাদের গণতন্ত্র মঞ্চের এই জুলাই আগস্ট অভ্যুত্থানের কর্মসূচি ঘোষণা উপলক্ষে আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল। তো আমি আলোচনার মাঝখানে ঢুকেছি, আমি নিজেও আলোচনায় অংশ নিয়েছি। তো প্রথমত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত বিদ্যমান যে বিধি, এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা হয়েছে এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এটা পৃথিবীর বহু দেশে আছে। এটা নানা কারণে, বিশেষ করে মানবিক কারণটাই সবচেয়ে বড় বিবেচনা কাজ করে, আর অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কিন্তু আমাদের এখানে অতীতে বিভিন্ন সময় এই ক্ষমা ঘোষণাটা বা ক্ষমা অপব্যবহার হয়েছে। এটা রাজনৈতিক দিক থেকে দলীয় বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় এটাকে অপব্যবহার করা হয়েছে। সেই জায়গা থেকে ভবিষ্যতে এটা যাতে না হতে পারে এই সংক্রান্ত একটা কমিটি করা, 49 নম্বর একটা ধারা আছে, সেই ধারাকে একটু সংশোধন করা, প্রয়োজনীয় বিষয়গুলো, মানে কোন কোন ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন করা যাবে আর কোন কোন ক্ষেত্রে করা যাবে না, এগুলোকে নির্দিষ্ট করা। রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দেবেন এরকম এই বিধান হতো না রাখার পক্ষেই সবাই মতামত দিয়েছেন। আর এটা হলো অপরাধ ওই সংশ্লিষ্ট বিভাগ বা কমিটি তাদের চিন্তা প্রস্তাবনা এবং সে অনুসারে তারপরে অপরাধের তার গুরুত্ব বিবেচনা করে এ ব্যাপারে সবাই মোটামুটি একভাবে একটা ঐক্যমতের জায়গাটা এসছে। এটা আজকে ঐক্যমত কমিশনের বড় একটা আলোচনার জায়গা তারপরে এসছে। এরপরে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা পরবর্তীতে হলো, সেটা কি আপনি আমাকে একটু হেল্প করবেন? আজকে এই আজকের এই যেটা রাষ্ট্রপতির ক্ষমার প্রদর্শনটা ছাড়াও আরো বেশ কিছু বিষয় আলোচনা আছে। কিন্তু আরেকটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা তো গতকাল আলোচনা হচ্ছে। আজকে আরেকটা বিষয়, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারেন? যে আমি দেখছি এই বিষয়টা, আমি যে আরো যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাকে সহযোগিতা করছি। তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই আমি, সেটি হচ্ছে যে কতগুলো বিষয় আছে যে অর্ধেক আলোচনা হয়ে আছে, যে এটা হলে এটা হবে বা সমাধান হচ্ছে না, এনসিসি সহ আরো বেশ কিছু। সেইগুলোর গন্তব্য কি, যেটি ডক্টর আলী রিয়াজ আবার বলেছেন যে এই বিষয়গুলোতে দ্রুত সমাধান হওয়া দরকার। এটিও বলা হয়েছে জুলাইয়ের মধ্যেই তারা সনদের ব্যাপারটা সমাধান করতে চান। এরকম ঐক্যমত কমিশন থেকে আজকে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে, যেসব বিষয়ে আমরা একমত হতে পেরেছি, আর যেগুলো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি কিন্তু একমত হননি, আর যেগুলো আমরা অনেক ক্ষেত্রে একমতের প্রায় কাছাকাছি, কোনোটা আংশিকভাবে আমরা একমত হয়েছি, যেটা ধরুন পরবর্তী পর্যায়ে আলোচনা করে হয়তো আরও কয়েকটা প্রশ্নে হয়তো আমরা একমত হতে পারবো এরকম। এর মধ্যে ধরুন যদি আমি উল্লেখ করি সংসদের উচ্চকক্ষ, সেখানে দলগুলোর সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতি, সেখানে
জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন। এরপরে প্রশ্ন আসছে তারপরে আপনার নারী আসনের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিম্নকক্ষে 300 জায়গায় এটাকে 400 আসন করে 100 আসনে নারীদের জন্য সংরক্ষিত করা, এবং যেখানে নারীরা সরাসরি প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচন করবেন, এটাও আলোচনা হয়েছিল, কিন্তু এটা অমীমাংসিত পর্যায়ে আছে। তারপরে আলোচনা আছে রাষ্ট্রপতির নির্বাচনটা কিভাবে হবে, এটাও আলোচনা। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একমত হয়েছেন, কিন্তু গঠন নিয়ে আপনারা একমত হন নাই। আচ্ছা, আজকে তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আজকে সেখানে আলোচনা হয়েছে। তো এখানে এরকম বেশ কিছু উল্লেখ করা হয়েছে। আমরা আর কিছু বিষয় এখনো পর্যন্ত আলোচনার ভেতরে আসেনি, সেগুলোর একটা তালিকা তো সেখানে করা হয়েছে। তো আমি মনে করি আলোচনাটা এ পর্যন্ত আপনি খেয়াল করবেন যে আমি মনে করি গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে। গুরুত্বপূর্ণ অগ্রগতির দিক থেকে আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাপারে যেটা সবচেয়ে বড় একটা প্রশ্ন ছিল, সংসদ সদস্যরা দুটো দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন কিনা, দুটো প্রশ্ন বাদে, আস্থা ভোট এবং অর্থ বিল বাদে বাকি প্রশ্ন তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের মতামত রাখতে পারবেন। যেটা আপনি মনে করতে পারছিলেন এটা ছিল বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। আচ্ছা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, এটা একটু বলতে চাই। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা এসছে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের ব্যাপারে তো ওখানে যে দলগুলো সবাই একমত এ ব্যাপারে। বিকেন্দ্রীকরণে সাধারণ এটা ঐক্যমতের জায়গাটা, তারপরে সেখানে এসছে। এখন বিকেন্দ্রীকরণের ব্যাপারে এখানে কথা এসেছে যে এখানে প্রয়োজনীয় তাহলে নতুন আইন প্রণয়ন করতে হবে বিদ্যমান আইনের জায়গাগুলো থেকে। এখন বিকেন্দ্রীকরণে একটা আসছে যে আপনি টেম্পোরারি কিছু উচ্চ আদালত চাইলে কিছু কিছু মামলার তারা বিভাগীয় পর্যায়ে তারা সেখানে নিতে পারবেন। আর একটা হচ্ছে স্থায়ী বেঞ্চ করার প্রশ্নে, যেমন আমাদের এখানে 8টি বিভাগ আছে, যদি পরবর্তীকালে আরও 2টো বিভাগ যদি বর্ধিত হয়, 8 থেকে 10টা বিভাগে আমরা যাতে এই বেঞ্চ যাতে এটাকে করা যায়, অর্থাৎ যেই বিচার বিভাগ এখন পুরোপুরি ঢাকা কেন্দ্রিক, এবং যেখানে আমাদের নানা কারণের জন্য, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক কারণ, নানা কারণের জন্য, বিশেষ করে সমাজের শ্রমজীবী, নিম্নবিত্ত বা সাধারণ মানুষের পক্ষে ঢাকাতে এসে এই বিচার চাওয়া, বিচার পাওয়াটা অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এবং সেখানে বিকেন্দ্রীকরণ করলে বিচারটা তুলনামূলকভাবে বিচারটা সহজলভ্য হতে পারে। আর যেটা বলে শেষ করি, কারণ বিদ্যমান গোটা বিচার ব্যবস্থা হচ্ছে অনেকটা মাকড়সার জালের মতন। আমি আজকে বলেছি যে অর্থাৎ যাদের ক্ষমতা আছে, অর্থবিত্ত আছে, প্রতিপত্তি আছে, তারা যে কোনোভাবে তারা কিন্তু বেরিয়ে যেতে পারেন। ভুক্তভোগী সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, এবং গত 15 বছর এই বিচার বিভাগ ছিল বিরোধী দল এবং জনগণকে দমন নিপীড়ন করার সবচেয়ে বড় একটা জায়গা। সুতরাং আধুনিক যে কোনো গণতন্ত্র রাষ্ট্রে যদি জানমালের নিরাপত্তা বিধান করতে হয়, নাগরিকের যদি সুরক্ষা দিতে হয়, বিচার পাবার যে অধিকার, এই অধিকারকে আপনাকে নিশ্চিত করতে হবে। বিচার যাতে সহজলভ্য করা যায়, যাতে আপনার ঘরের কাছে আনা যায়, এটাই ছিল মূল কথা। বড় দাগের এই ব্যাপারে একটা ঐক্যমতের জায়গাটাও সেখানে এসছে। হয়তো তারপরে আমরা আগামী 3 দিন এটা বন্ধ থাকবে, আগামী সোমবারে আবার ঐক্যমত কমিশনের আলোচনা আবার আসবো আপনার কাছে। অধ্যাপক মুজিবুর রহমান, আপনার কাছে আসতে চাই। বেশ কিছু বিষয় উনি বলেছেন যেগুলোতে আসলে ঐক্যমত হয়েছে, অনেকগুলো বিষয় ঐক্যমত হয়নি। আপনার কাছে কি মনে হয় আলোচনা কোন দিকে যাচ্ছে? এটা কি আরো দীর্ঘ হবে কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সাইফুল ভাই খুব সুন্দর করে বলেছেন বিষয়গুলো, বিশেষ করে আমাদেরকে আপডেটটা দিয়েছেন এ পর্যন্ত কি কি হয়েছে, এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভালোই অগ্রগতি হচ্ছে, এবং আমরা আশা করি যে এটা খুব দ্রুত এটা হয়ে যাক আলোচনাটা। একটা জিনিস খুব গুরুত্বের সাথে আমাদেরকে বিবেচনা করা দরকার, আমরা একটু বোঝা দরকার এবং আসলে বোঝার চেষ্টাও করা দরকার। জাতীয় ঐকমত্য, হ্যাঁ, তো এটা কেবল একটা কমিশনের কাজ না, এটা কেবল কিছু রাজনৈতিক দলের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় না, এটা কেবল সামনে একটা ইলেকশন আছে, এই ইলেকশনটার জন্যই আমরা ঐকমত্যটা করা দরকার, তাড়াহুড়া করে বিষয়টা এরকম না। রিয়েলি আমরা যদি দেশের উন্নয়ন চাই, প্রকৃত অর্থে দেশের উন্নয়ন চাই, জাতীয় ঐকমত্যের কিন্তু বিকল্প নাই, এটা কিন্তু দরকার। যেমন ধরেন যে একটা বিষয় সবাই একমত ছিল যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে সবাই, ফ্যাসিবাদ বিদায় করা, হ্যাঁ, ফ্যাসিবাদকে বিদায় করা, এতে কারো কোনো দ্বিমত ছিল না, সবাই একমত এখানে। তো এখন এটা ছিল কমন একটা অবজেক্টিভ ছিল, সেই কমন অবজেক্টিভ হলো ঐকমত্যের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট।
ঠিক আছে, তো এই পয়েন্টটা আমরা পাস করেছি যে আমরা এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টকে বিদায় করেছি, আমরা আমাদের কাজ করেছি। একটা 2 নম্বর হলো খুব গুরুত্বপূর্ণ যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্যমতের যে একটা অন্যতম কম্পোনেন্ট উপাদান পারস্পরিক শ্রদ্ধাবোধ, আমরা বলি যে মিউচুয়াল রেসপেক্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি না থাকে, আপনি যদি অশ্রদ্ধার সাথে কথা বলেন, তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন, তাহলে কিন্তু জাতীয় ঐক্যমত্য হবে না। এটা একটা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যে বলি খোলামেলা আলোচনা করা, যে আমরা বলি না যে মন খুলে আলোচনা, যে ওই কোনো কিছু রেখে দিয়ে না, রাগঢাক করে না, দেখানো আলোচনা না, এই আলোচনাটা আসলেই মানে একবার বাই হার্ট যে আলোচনাটা করা এবং বেটারমেন্টের জন্য, ন্যাশনের বেটারমেন্টের জন্য এই আলোচনাটা করা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা হলো ছাড় দেওয়ার মানসিকতা। যে কোনো ঐক্যমত্যে ওই যে তাল গাছটা আমার, এটা রেখে যদি আপনি আলোচনা করেন, সাইফুল ভাই যতই আলোচনা করুক, ওই আলোচনা কিন্তু সফল হবে না। ছাড় দেওয়ার মানসিকতা থাকা লাগবে। যদি আমরা ইতিমধ্যে দেখেছি আমরা যে অনেক বড় বড় রাজনৈতিক দলরা কিন্তু অনেক ছাড় দিয়েছেন ওনারা, আমরা এটাকে ধন্যবাদ জানাই। এই ছাড় দেওয়ার মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কম্পোনেন্ট আছে যে বিশ্বাস ও স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি। আপনারা কি করছেন সেখানে জাতি সেটা জানা লাগবে, আমার ট্রাস্ট থাকা লাগবে। আমরা এরকম কোনো জিনিস দেখতে চাই না। আমরা 18 সালে একবার দেখেছি ইলেকশনে যে সবাই বিশ্বাস করে সেখানে গিয়েছে, গিয়ে প্রতারণার শিকার হয়েছে। জাতি আবারও প্রতারিত হোক এমন ঘটনা যাতে না ঘটে, আমরা সেটা আশা করি। সুতরাং এই স্বচ্ছতার জায়গাগুলো, বিশ্বাসের জায়গাগুলো, এগুলো খুব জরুরি। জাতীয় ঐক্যমত্যের আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো যে সংবিধান এবং আইনের শাসন। সংবিধান এবং আইনের শাসন। আপনাকে ওই যে মানে যে আমরা যেটা বলি যে মব কালচার, তারপরে যার যা মন চাইলো করে ফেললো, এগুলো হবে না। আপনি এগুলো হইতে থাকলে কিন্তু এই চলতে থাকবে। এগুলো শেষ কোথায়, গন্তব্য কোথায়? গন্তব্য হলো আপনাকে সংবিধানের কাছে যেতে হবে, আপনাকে আইনের শাসনের মধ্যে আপনাকে আসতেই হবে। এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এটা কিন্তু খুব জরুরি। রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। না হলে কিন্তু আপনি ঐক্যমত্যটা আনবেন কিভাবে? এবং মজার ব্যাপার হলো দেখেন যে আমি কোন জায়গাটায় আমি গ্যাপটা আমি বোধ করি। এই সরকার 1 বছরের মতো হয়ে গেল, অনেকগুলো কমিশন করেছে, কমিশন করে তারা ছোট ছোট কাজ করেছে, প্রস্তাব দিয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাও হচ্ছে। কখনো একটু ধীর গতিতে আলোচনা হয়েছে, কখনো ফাস্ট হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন ডাইনামিক্সের কারণে এগুলো হয়েছে, কখনো কখনো প্রেশারের কারণে হয়েছে। তো আমরা এই যে কথাগুলো আপনাকে বললাম যে জাতীয় ঐক্যমত্যের জন্য আমাদের এই জিনিসগুলো লাগবে, আমাদের এই জন্য কি দরকার? এই জন্য সবার আগে দরকার হচ্ছে শিক্ষা। আমরা শিক্ষা সংস্কারের জন্যই কিন্তু একটা কমিশন দেখি নাই। ঠিক আছে, গ্যাপটা দেখেন। এই যে আপনি এখন ঐক্যমত্যের কথা বলছেন, এই ঐক্যমত্যের যে কথাগুলো আপনাকে বললাম, পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে শুরু করে এই পুরো জিনিসগুলো বিল্ড আপ করার জন্য, ন্যাশনকে বিল্ড আপ করার জন্য এই পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে শুরু করে ছাড় দেওয়ার মানসিকতা, স্বচ্ছতা, সব কিছুর জন্য প্রপার এডুকেশনটা দরকার। নট লাইক দ্যাট যে ফর্মাল এডুকেশন নিতে হবে। আমরা সাইফুল ভাইরা কথা বলেন, এতেও কিন্তু আমরা শিখি, সাধারণ মানুষ শিখে। রাজনীতিবিদরা কথা বলেন, এত সাধারণ মানুষ শেখে। এটা শিক্ষার ইনফর্মাল একটা কালচার। মিডিয়া কথা বলে, এতেও কিন্তু মানুষ শেখে। পরিবারের বড়রা কথা বলে, মানুষ শেখে। শিক্ষার ইনফর্মাল কনসেপ্ট এগুলো। এই শিক্ষাটা কেবল এই পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না, শিক্ষাটা কেবল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ না। এই যে জাতির একটা শিক্ষা, ওভারঅল শিক্ষাটা কোন দিকে যাচ্ছে, আমাদের শিক্ষা কাঠামো কোন দিকে যাচ্ছে, আমাদের নর্মস কি, ভ্যালুস কি, শিক্ষার দর্শন কি, শিক্ষার অবজেক্টিভ কি, এই জায়গাগুলো কিন্তু আমরা বিনির্মাণ করিনি পরিষ্কার করে। তো যার কারণে এখন আমার ভয়টা হচ্ছে এই জায়গাটায়, এখন হয়তো রাজনৈতিক দলগুলো যে সামনে একটা ইলেকশনের জন্য তাড়াহুড়া করে ঐক্যমত্য হয়ে যাচ্ছে, যে আমরা ঐক্যমত্য হয়ে নিচ্ছি, কিছুটা ছাড় দিচ্ছি, আমরা করতেছি, কিন্তু যেটাকে আমরা বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, কিংবা আমরা যদি টেকসই ঐক্যমত্যের কথা যদি আমরা বলি, হ্যাঁ, আমাদের ঐক্যমত্যটা যদি আমরা টেকসই করতে চাই একটা ন্যাশনাল ক্ষেত্রে, যেমন কোনো বিষয় আমরা বলি যে নীতির প্রশ্নে আপোষহীন, কিছু কিছু জায়গায় মানুষ থাকবে, রিজিট থাকবে, যে এটা নীতির ক্ষেত্রে, যে দেশের ক্ষেত্রে আমরা বলি না যে সবার আগে দেশের স্বার্থে, যে দেশের স্বার্থে কোনো আপোষ করবো না। যে একটা স্লোগানই তো আছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন আবার শুনতেছি যে সবার আগে দেশ। তো এগুলো থাকবে, কিন্তু এই সবার আগে দেশ এবং জাতি যদি গঠন করতে হয়, তাহলে কিন্তু আমাদের যে ঐক্যমত্যটা, এই ঐক্যমত্যটা যাতে সাময়িক না হয়, এটা যাতে টেকসই হয়, সেটা নিশ্চিত করা লাগবে। সাইফুল ভাইরা অভিজ্ঞতা আছে, আমাদের চেয়ে বয়সও বড়, আমাদের অভিজ্ঞতা বেশি, রাজনীতি করেছেন। বিশেষ করে 90-এর পরে যে আমরা যে 3 জোটের যে রূপরেখার কথা বলা হয়, সেটা কেন টেকসই হয়নি? কারণ ওভারঅল যে নেশনের যেই ঐক্যমত্যের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমরা বিনির্মাণ করতে পারিনি। আমরা দেখেছি দলগুলো তাদের মতো করে ন্যারেটিভ
বয়ান তারা বিনির্মাণ করেছেন এবং দেশকে শাসন করার চেষ্টা করেছেন। অর্থাৎ পুরো দেশকে যদি আমরা প্রপারলি এডুকেটেড করতে পারি, কনসাস করতে পারি, সচেতন করতে পারি, আমরা সক্ষম করতে পারি, প্রতিটা মানুষ যখন তার অধিকার নিয়ে কথা বলতে পারবে, বুঝতে পারবে তার রাইটটা কি, তার ভালোটা কি, তার মন্দটা কি, তার কি করা লাগবে, তাহলে কিন্তু জাতীয় ঐকমত্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক ধন্যবাদ আপনাকে। যেন সাইফুল হক, আপনার কাছে আসতে চাই, ছাড় কে কতটা দিচ্ছেন বা এই যে ঐকমত্য কমিশনের বৈঠক হচ্ছে সেখানে কতটুকু কে কাকে সম্মান দিয়ে কথা বলছেন, এগুলো সরাসরি দেখা যাচ্ছে বিটিভিতে, আমরা দেখছি। সেখানে আসলে সাধারণ দর্শকদেরও বিচার করার ক্ষমতা আছে, মানুষ দেখছেন, অথবা কে কারা গোদরে বসে আছেন, কারা ছাড় দিচ্ছেন, সেটিও দেখা যাচ্ছে। কিন্তু যে বিষয়টি আপনারাও বারবার বলেন যে যারা ক্ষমতায় আসুক, নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক, তাদের ফ্যাসিবাদী হয়ে ওঠা বা তারা যেন আবারও ফ্যাসিবাদী না হয়ে ওঠে, সেটি ঠেকানোর জন্য বা সেটা প্রতিরোধ করার জন্য যে আপনাদের যে চেষ্টাটা, সেটাই অগ্রগতি কতটুকু একটু বলবেন? না, আমি সে ব্যাপারে যে আইনগুলো, প্রথমত এই ব্যাপারে আমি খানিকটা আশাবাদী, খানিকটা বলছি এই অর্থে, উনি একটা শব্দ বললেন না যে সংস্কারগুলো টেকসই হবে কিনা, টেকসই আর বিশ্বাস অবিশ্বাসেরও বিষয়। আচ্ছা, প্রথম প্রশ্ন বলি। প্রথম হলো যে গোটা আন্দোলন লড়াইটার বৈষম্য বিরোধিতা ছিল প্রধান একটা ইস্যু। জি, যে রাষ্ট্র সমাজ থেকে বৈষম্য দূর করবে। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, অথবা যত ধরনের, এমনকি ধর্মবিশ্বাসের কারণেও অনেকে বৈষম্যের শিকার হয়েছেন, সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য অনেকে বৈষম্যের শিকার হয়েছেন। বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে জরুরি ছিল কমিশন করাটা, এটা নিয়ে হয়নি। উনি যেটা বললেন বা আলোচনায়ও সেটি, উনি যেটা বললেন শিক্ষা নিয়ে কমিশন হয়নি, জি, কৃষি, শিল্প, বাণিজ্য, যেগুলো আমাদের সেবামূলক খুবই গুরুত্বপূর্ণ খাত বা কোনো রাষ্ট্রের যেটাকে বেসিক আমরা খাত বলি, এগুলো নিয়ে কোনো সংস্কার অ্যাজ সাচ হয়নি। আর কিছু কিছু এটা গেল একটা দিকে। ফলে কাঠামো যেটা, ভিত্তি যেটা, যে ব্যবস্থাটা, মানে দুর্বৃত্তায়নের যে ব্যবস্থাটা, দুর্বৃত্ত অর্থনীতি যেটা, দুর্বৃত্তরা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে, অথবা রাজনীতির যে গোটা যে একটা দুর্বৃত্তায়ন হয়েছে, গোটা ব্যবস্থার শেকড় শুদ্ধ যে টান দেওয়া, চেষ্টা করা, এই প্রধান কাজে হাত পর্যন্ত দেওয়া হয়নি। সেজন্য ওনার কথাটা এই জন্য আমি বলার একটু করলাম। ফলে আপনি যেসব সংস্কারগুলো করছেন, এগুলো কিছুটা রাজনৈতিক সংস্কার উপরসা, কিছুটা ভাষা শাখা প্রশাখায়, তার মানে ভিত্তিমূলে যদি আপনার একটা সমাজের অর্থনীতি, যদি কোনো সমাজের যদি মূল ভিত্তি হয়ে থাকে, তাহলে অর্থনীতির গুণগত কোনো পরিবর্তনের যাত্রা শুরু করার ছাড়া শুধুমাত্র কিছু উপরতলা কসমেটিক কিছু পরিবর্তন, খেয়াল করবেন 70-80 ভাগ 90 ভাগ মানুষ এসব পরিবর্তনের ব্যাপারে কেমন কোনো উচ্ছ্বাস নেই। কারণ এগুলো তার ব্যক্তি জীবনকে, শ্রমজীবী, সাধারণ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষকে, এগুলো তার জন্য বড় হেডেক না। এগুলো প্রধানত সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত রাজনৈতিক দল বা এনলাইটেন্ড আমরা যে অংশটাকে বলি, আলোকিত যে অংশ বলি, এটা প্রধান মনে করে এটা হলো তাদের ইস্যু। কিন্তু যে জন্য বললাম শিক্ষা, বাণিজ্য, কৃষি, শিল্প, অথবা এগুলো নিয়ে কোনো গুরুত্বপূর্ণ, তার বৈষম্য যেখান থেকে চলে যাচ্ছে। আপনি গত 10 মাসে নতুন করে দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে, দারিদ্র্য সীমার নিচে 35 থেকে 40 লক্ষ মানুষ ইতিমধ্যেই নেমে এসছে, কর্মসংস্থান নেই। আমরা ইনভেস্টমেন্টের বিশাল এখানে একটা সম্মেলন হলো, কিন্তু বাস্তবে এফডিআই যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা, এগুলোর তেমন কোনো কিন্তু ইতিবাচক জায়গাটা নাই। সেজন্য কথাটা এটা বললাম। আর আপনি যেটা বললেন, তারপরে যেটা আমরা এখন কসমেটিক যে আলোচনা, উপরতলা সংস্কার, এটা নিয়ে উচ্ছ্বাস কাদের? উচ্ছ্বাস হচ্ছে কিছু রাজনৈতিক দলের উচ্ছ্বাস, পলিটিক্যাল যারা কনসিয়াস তাদের। এটা হচ্ছে সমাজের 10-15-20% মানুষের উচ্ছ্বাসটা বেশি, বাকি 80-90 ভাগ। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আমার দীর্ঘ জীবনটা কেটেছে সাধারণ মানুষের মধ্যে, প্রায় 40 থেকে 50 বছর। ফলে সে জায়গা থেকে বলছি, এখানে কিছু ছাড় দেওয়ার মানসিকতা আছে। এই অর্থে পুরনো সিস্টেমটা যেহেতু আর চলছিল না, ফলে পরস্পরের মধ্যে কিছুটা ছাড় দেওয়া, কিছু বোঝাপড়ার জায়গাটা আছে, যেহেতু পুরনো জমানায় কেউ আমরা ফিরতে চাই না। আর কিছু প্রশ্নে আমি যেটা বলেছি, এক যাত্রায় সমস্ত ফলাফল অর্জনের চিন্তা না করাটা ভালো। সেজন্য আমরা চেষ্টা করছি বড় দাগের, যেমন আজকে আমি নাম বলছি না, আমাকে একজন
মানে সরকারি ঘনিষ্ঠ একজন বললেন ওখানে ঐক্যমত কমিশনে যে আমরা কিন্তু এতখানি আশা করিনি, আপনারা যতখানি অগ্রগতি আপনাদের ঘটছে আমরা ভেবেছিলাম দলগুলো আরো অনমনীয় অবস্থান নেবে। আমরা যেটা ফ্লেক্সিবিলিটি পরিচয় দিচ্ছি, বোঝাপড়া বাড়িয়ে তুলছি, চেষ্টা করছি বিভিন্ন প্রশ্নে আমরা কাছাকাছি আসার জন্য। সমস্ত প্রশ্নে একমত হতে পারবো না, অনেকগুলো প্রশ্নে 166টা প্রশ্ন তো আমার এখানে প্রশাসন, এখানে পুলিশ, এখানে তারপরে বলুন দুদকের প্রশ্ন অথবা বিচার বিভাগ, অনেকগুলো প্রশ্ন আছে যেখানে অধিকাংশ আমরা একমত। অধিকাংশ ক্ষেত্রে সংখ্যার দিক থেকে আমার মনে হয় প্রায় 125-30টার বা 40টার মতন প্রশ্ন আসবে যেটাতে প্রায় একমত হওয়া যাবে। এখন গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হচ্ছে প্রধানত সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অথবা কিছুটা নির্বাচন পদ্ধতির কিছু সংস্কার নিয়ে, যেখানে ক্ষমতা চেকস অ্যান্ড ব্যালেন্সের প্রশ্ন। একটা গুরুত্বপূর্ণ এটা বলে শেষ করি, নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের যেটা লজিক্যাল রেশনাল ভারসাম্য দরকার, এর যে একটা ব্যালেন্স দরকার, এই ব্যাপারে সবাই আমরা ঐক্যমত এবং এটা বোঝাপড়া দরকার, সমন্বয় দরকার। ক্ষমতা যেন কাউকে স্বেচ্ছাচারী করে তুলতে না পারে, এই ব্যাপারে বড় দাগের এক ধরনের ঐক্যমতের জায়গাটা আছে। তো এখন কিন্তু এটা নিয়ে মাত্রা নিয়ে প্রশ্ন আছে, আলোচনা আছে। তো একটা বহুত্ববাদী সমাজে তো এটাই স্বাভাবিক। তো সামনে নিশ্চয়ই এগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। একটা যাত্রাটা শুরু হয়েছে, আমি মনে করি আমরা এই জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করবার একটা পর্যায়ে আমরা আসতে পারবো, আমি আশাবাদী। জি জি, অনেক ধন্যবাদ। আমাদের বিরতির সময় হচ্ছে, তার আগে 1 মিনিটে যদি যুক্ত করেন স্যার এটার সঙ্গে। সাইফুল ভাইয়ের আশাবাদ দেখে আমিও আশাবাদী, কারণ জাতি সবাই আসলে চায় যে যারা রাজনীতি করেন তারা এক ধরনের ঐকমত্যে আসেন এবং দেশের যে বেটারমেন্ট, যে ভালো, সে ভালোর দিকে দেশকে পরিচালনা করেন। দিন শেষে তো রাজনীতিটা তো রাজনীতিবিদদেরকেই করা লাগবে। এখন যারা আছেন তারাও করবেন না, অন্য কেউ করবেন না। যারা রাজনীতি করেন তারাই রাজনীতিটা করা লাগবে, তাদের হাতেই ক্ষমতাটা যাওয়া লাগবে এবং যতটা স্মুথলি, যতটা সুন্দরভাবে, যতটা দ্রুততার সাথে যায় আমরা সেটাই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ দুজনকে। একটা বিরতি নিচ্ছি। দর্শক, কথা বলছিলাম সংস্কার প্রসঙ্গে, ঐক্যমত প্রসঙ্গে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICLC জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম বাংলাদেশের যে ঐক্যমত কমিশনে যে সংলাপ চলছে সেই বিষয়ে। জনাব সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, এটি কি মানে ঐক্যমত কমিশনের আপনাদের আলোচনার মধ্যে সেটি কিভাবে আসছে? উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে, সংসদ নির্বাচন? না, এটা কোন কোন দল তারা ভোটের, সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে গোটা নির্বাচনের কথাটা তারা বলছেন, সেটা নিম্ন কক্ষই হোক আর উচ্চ কক্ষই হোক। তো আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আজ থেকে প্রায় 14-15 বছর আগে আমরাও বলেছিলাম যে এই দাবিটাকে ক্রমান্বয়ে সামনে আনা দরকার। মানে মূল লজিকটা হচ্ছে এটা যে ধরুন আপনি এমনকি 20-30 লক্ষ ভোট পেয়েও সংসদে আপনার কোনো প্রতিনিধিত্ব নাও থাকতে পারে। কিন্তু আর পিআর যেটা হলে যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয়, তাহলে প্রত্যেকটা ভোটের আলাদা মূল্য আছে, গুরুত্ব আছে, প্রত্যেকটা ভোটের কাউন্টেড, প্রত্যেকটা ভোট কিন্তু গণার মধ্যে কিন্তু আসবে। কোনো একটা আসনে হয়তো আপনার দল আপনি জয়লাভ করার মতন আপনি ভোট পেলেন না, কিন্তু সারা দেশে প্রাপ্ত ভোট যদি এক জায়গায় করি, আপনি যদি ধরেন 5% ভোট পান, তাহলে কিন্তু 5টা সিটে তাহলে কিন্তু আপনার প্রতিনিধিত্ব যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। এটা অনেক বেশি গণতান্ত্রিক হয়, এটা অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হয়, অনেক বৈচিত্র্যের জায়গাটা কিন্তু আসে। এখন আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে, আমরা এখানে ব্রিটিশ পিরিয়ড থেকে পরবর্তীকালে আমাদের এখানে নির্বাচনের যে অভিজ্ঞতা, আমাদের মানুষ একটা নির্দিষ্ট অঞ্চল, নির্দিষ্ট জনপ্রতিনিধি, তাকে দেখতে চায়, যাকে জানতে চায়, তাকে কাছে পেতে চায়, তিনি তাকে ভোট দিচ্ছেন। আমাদের মানুষ কিন্তু এই রাজনীতি তার কাছ থেকে অনেক কিছু চান। আমাদের মানুষ এতেই কিন্তু রাজনৈতিক দিক থেকে মনস্তাত্ত্বিকভাবে অভ্যস্ত। এই মানুষ আপনার নির্দিষ্ট এলাকার কোনো প্রার্থীকে জানলো না, কোনো চিনল না। আমাদের জনসমাজ, আমাদের রাজনৈতিক সমাজ, জনগণ, ভোটাররা, এমনকি অধিকাংশ রাজনৈতিক দল এখনো কিন্তু রাজনৈতিক দিক থেকে মনস্তাত্ত্বিকভাবে আলাপ কত দূরে নিম্ন পরিষদে এই ধরনের পিয়ারের জন্য এখনো আমাদের সমাজটা কিন্তু এখনো কিন্তু পুরোপুরি প্রস্তুত না। এটা একটা বিষয়। আর তারপর আলাপটা এখন যে পর্যায়ে এসছে, ঠিক আছে, নিম্ন কক্ষে এটা কারো কারো দাবি আছে, কিন্তু জোরালো দাবিটা হচ্ছে অ্যাটলিস্ট উচ্চ কক্ষে যদি আমরা আপার চেম্বার করতে পারি, যেটাকে আমরা জাতীয় পরিষদ হিসেবে যদি আমরা আখ্যা দেই,
তাহলে ঠিক আছে, নিম্নকক্ষে যদি প্রত্যক্ষ আসনের বিপরীতে প্রত্যক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন, তাহলে সারা দেশে দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে যদি আমরা উচ্চ কক্ষের প্রতিনিধি বা জাতীয় পরিষদের প্রতিনিধি নির্বাচন করি, তাহলে এটা অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ হতে পারে। এটার ব্যাপারে অধিকাংশ দল একমত, কোনো কোনো দলের এ ব্যাপারে ভিন্নতা আছে, আপত্তি আছে। তো আর পিআরের একটা বড় প্রবলেম হচ্ছে, যদি আপনি সবচেয়ে যেখানে প্রধান উদ্বেগটা, যেখানে এককভাবে কোনো দলের সরকার গঠন করাটা, আমি 100 যদি আমি ধরে নিই যে এখন 300 আসন, তাহলে এককভাবে কোনো দলের 151টা আসন পাওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার। তার মানে কোনো না কোনোভাবে আপনাকে কোয়ালিশন সরকার গঠন করে আপনাকে সরকার গঠন করতে হবে। কোয়ালিশন সরকার মানে হচ্ছে তো বোঝাপড়া, সমঝোতা, এটা যেমন একটা ইতিবাচক দিক। আবার কোয়ালিশনের যারা শরিকদেরকে মন জুগিয়ে চলা, সংখ্যাগরিষ্ঠ দলকে ক্রমান্বয়ে মন জুগিয়ে চলতে হবে। যে কোনো সময় গণেশ উল্টে গেলে সরকার পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তো ফলে যারা ধরুন ইমিডিয়েটলি ক্ষমতা প্রত্যাশী বা মনে করেন যে তার ক্ষমতায় যাবেন, তো তাদের জন্য এটা একটা বড় উদ্বেগ, উৎকণ্ঠার বিষয়। তো ফলে আর সামগ্রিকভাবে এখনই সমগ্র নির্বাচনে সংখ্যানুপাতে করে যাওয়ার মতন যে রাজনৈতিক অবস্থা, হয়তো আমরা এক জায়গা থেকে এবার শুরু করতে পারি পর্যায়ক্রমে এটা, এবং এই চর্চাটাও, উচ্চ পরিষদের চর্চাটাও আখেরে ফলাফলটা কি দিচ্ছে সেটাও এখানে দেখা বোঝার একটা বিষয় আছে। তারপরে আমরা হয়তো পরবর্তীকালে ভাবতে পারি। অধ্যাপক মুজিবুর রহমান সাইফুল সুন্দর করে বলেছেন যে আলোচনাটা হওয়া দরকার, আলোচনাটা আসা দরকার। বিভিন্ন মত, বিভিন্ন চিন্তা চেতনা একটা সমাজকে গতিশীল করবে, আসবে, এটাই স্বাভাবিক, আসুক। কিন্তু এই মুহূর্তে এখনই আসলে পিআর সিস্টেমের অনেক ধরনের বিষয় আছে এখানে, এক এক দেশে এক একভাবে করে, অনেকগুলো ডাইমেনশন আছে এখানে। আমি বিস্তারিত হয়তো সময় পাবো না। হ্যাঁ, বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে করে। হ্যাঁ, এখানে অনেক ধরনের জটিলতাও আছে। এখন যারা চাচ্ছেন তারাও সুস্পষ্টভাবে পরিষ্কার কিনা যে কিভাবে করবেন, কিভাবে চাচ্ছেন, এটা একটা জিনিস আছে। যারা নির্বাচনটা করবেন, সংগঠন করবেন, তাদেরও সেই ক্যাপাসিটি আছে কিনা, আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, এবং যারা ভোট দিবেন তারাও সেই জিনিসগুলো বুঝে তারা ভোট দিতে পারবেন কিনা। অর্থাৎ আমি ভোট দিলাম এক জায়গায়, সরকার গঠন করে ফেললো আরেক দল, ঠিক আছে, এরকম বিষয় হয় কিনা, এই ধরনের অনেক ধরনের জটিলতা আছে। তবে আলাপগুলো হওয়া দরকার, আস্তে আস্তে আলাপগুলো হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার, রিপ্রেজেন্টেশনের জিনিসগুলো আসা দরকার। কিন্তু আমি মনে করি এটা মোটেই এবার যদি আমি এটার জন্য জোরাজুরি করি পিআর সিস্টেম, তাহলে আসলে ওই যে একটা সন্দেহ থেকেই যায়, তাহলে কি আমি ইলেকশনকে পেছানোর জন্য আমি এই আলাপটা দিচ্ছি। আলাপ আলোচনাগুলো আসুক, সমস্যা নেই। কিন্তু এর প্রবলেমগুলো কি, সেগুলো কিন্তু বলেছেন যে এর ভালো দিকও বলেছেন, দুর্বল দিকও বলেছেন। দেখেন, একটা দেশের ডেভেলপমেন্টের জন্য প্রথম কথা হচ্ছে আমার যে একটা শক্তিশালী সরকার দরকার। দ্যাট ডাজ নট মিন যে সে ফেসিস্ট হয়ে যাবে। একটা শক্তিশালী সরকার দরকার, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা থেকে শুরু করে ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছুকে কন্ডাক্ট করার জন্য, পাশাপাশি বিদেশেও তার শক্তিমত্তা, একটা দেশের একটা ন্যাশনাল প্রাইডকে এস্টাবলিশ করার জন্য একটা শক্তিশালী সরকার দরকার। বাট ওই সরকারকে হতে হবে দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক, গ্রহণযোগ্য। তো এই জায়গাটা এস্টাবলিশ করতে গিয়ে আমাদের ওই যে বলে না যে এটা যে ওই দুধ খাওয়ার সময় ঠোঁট পড়ে গেলে যে ওই দই খাওয়ার সময় ফু দিয়ে খায়, গ্রামে একটা কথা আছে। তো আমাদের যেহেতু বিটার এক্সপিরিয়েন্স আমাদের আছে, তো এই কারণে আমরা অনেক ভয় পাচ্ছি যে একটা সরকার শক্তিশালী হয়ে গেলে, বেশি আসন পেয়ে গেলে মনে হয় আবার ফেসিস্ট হয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা। আমি মনে করি এই আশঙ্কাটা হলো অমূলক, এটা না। আমরা জবাবদিহিতার আওতায় যদি আনতে পারি, যতটা সম্ভব আইন করে, আইনের মধ্যে এনে যে তারা জবাবদিহি হোক, জবাবদিহিতার মধ্যে তাদেরকে আমরা আনবো, তারা আমাদেরকে গভর্ন করুক, শাসন করুক, যদি জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয় তারা করুক, কিন্তু তারা জবাবদিহি করতে হবে জনগণের কাছে। এবং দেখেন, একটা জিনিস আপনাদেরকে আমি বলি, যে পরিষ্কার করেই বলি, জি, কেন ফেসিজমটা দানা বাঁধলো? কারণ গত 3টা ইলেকশন হয়নি, কোনোটা রাতে হয়ে গেছে, কোনোটা ডামি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই ইলেকশনটা ঠিকমতো হয়নি, অর্থাৎ জনগণ তার ইচ্ছার প্রতিফলনটা করার সুযোগ পায়নি বলেই কিন্তু একটা ফেসিস্ট তৈরি হয়ে যায়। আমার মূল জায়গাটা, মূল কনসার্নটা হলো এরকম, আপনি জনগণের হাতে ক্ষমতাটা ছেড়ে দেন, জনগণ চুজ করুক কি করবে। এটা কি আমরা ওই যে টানা হেসরা মার্কা একটা পার্লামেন্ট তৈরি করব, নাকি আমরা 2/3 মেজরিটি দিয়ে কোনো দলকে আমরা ক্ষমতায় আনবো? এটা জনগণ ঠিক করুক, জনগণকে দেন। আপনি কেন এখানে কারিকুলাম ঠিক করে, কারিগরি করে, মেকানিজম তৈরি করে যে একটা শক্তিশালী সরকার করতে দিব না, হতে দিব না, এটা আপনার কোনো আলাদা এজেন্ডা আছে কিনা?
আপনার কি দেশের কিংবা দেশের বাইরের কোনো এজেন্ডা আছে কিনা, এই শঙ্কাগুলো কিন্তু আসবে। আমরা তো আমাদের দেশকেও দুর্বল দেখতে চাই না, দেশের সরকারকেও দুর্বল দেখতে চাই না, কারণ একটা দুর্বল সরকারের যতগুলা সমস্যা হয় আমরা গত কয়েক মাসে কিন্তু আমরা টের পাচ্ছি, হারে হারে টের পাচ্ছি। মব থেকে শুরু করে যে আজকেও কিন্তু খবর আছে থানায় আক্রমণ হয়েছে, তারপরে পাটগ্রামে হয়েছে, এরকম বিশৃঙ্খলা। অর্থাৎ পুরো জিনিসটা সিস্টেমের মধ্যে আনা, জবাবদিহিতার মধ্যে আনা। এবং এই যে আমরা একটা আলাপ আমরা দিচ্ছি যে ফেসিবাদ কিভাবে ঠেকানো যায়, এইটা নিয়ে বিরতির পর কথা বলতে চাই। বিরতির সময় হয়েছে। দর্শক, কথা বলছিলাম এই ফেসিবাদ ঠেকানোর প্রসঙ্গ আসছে, সর্বশেষ বিরতির পর এসে এটি নিয়ে কথা বলবো। ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র কথা বলছিলাম ঐক্যমত্য, সংস্কার ইত্যাদি প্রসঙ্গে। দুজন অতিথির সঙ্গে আছেন। জনাব সাইফুল হক, আবার আপনার কাছে আসতে চাই। গণঅভ্যুত্থানে প্রাপ্ত এই সময় এবং এরপর নির্বাচনে যে সরকার আসবে বা এর পরবর্তী সরকারগুলো যেন ফ্যাসিবাদী হয়ে না ওঠে, সেই জন্য কি ধরনের সংস্কার হচ্ছে? না, আমরা তো এখন যত সংস্কারের আলোচনা, তার প্রধানত কোন সরকার যেন স্বেচ্ছাচারী হতে না পারে, যেন ফ্যাসিবাদী চরিত্র যেন গ্রহণ করতে না পারে, ক্ষমতাকে যেন যা খুশি তাই করবার লাইসেন্স হিসেবে মনে করতে না পারে। তার জন্য আমরা যেটা বলেছি, প্রধানমন্ত্রীর ক্ষমতার যে চেকস অ্যান্ড ব্যালেন্স, এটা দরকার। প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার একটা রেশনাল, তার একটা ভারসাম্য করা, প্রধানমন্ত্রীকে অ্যাকাউন্টেবল করা এক, এবং সাংবিধানিক পদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের নিয়োগগুলো এখন আনুগত্যের পরীক্ষা এ পর্যন্ত বহু বছর দিয়ে আসা হয়েছে। এই অনেক সময় বিচার বিভাগ বলি, নির্বাচন কমিশন বলি, দুদক বলি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক, রাষ্ট্রপতি তো বটেই, আনুগত্যের পরীক্ষায় আপনি 99 নাম্বার পেলেও ফেল, এই পরীক্ষায় আপনাকে 100-তে 100 পেতে হবে। এবং এই অভিজ্ঞতার কারণেই নির্বাহী বিভাগ যখন এরকম একটা যা খুশি তাদের দলীয় আনুগত্যের ভিত্তিতে যখন নিয়োগটা দেয়, তখন একটা দানবীয় ক্ষমতা গড়ে ওঠে। তার মানে এই ফ্যাসিবাদী ক্ষমতার পেছনে একটা আইনগত একটা বাতাবরণ, আপনাকে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুদক, যাবতীয় প্রতিষ্ঠান আপনাকে ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনাকে সহযোগিতা জুগিয়ে আসছে, তাহলে এটাকে বন্ধ করতে হবে। তার মানে এগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি একটা স্বাধীন কমিশন, এই আলাপ যে হচ্ছে সেখানে এই আলাপটা করছে আমরা, এই একটা বিষয়। তারপরে আমরা যেটা বলেছি, আরেকটা তো গুরুত্বপূর্ণ, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, পার্লামেন্টে ওই যে আমরা 70 অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ সংশোধনে আমরা যে একমত হয়েছি, দলের বিরুদ্ধে আস্থা ভোট এবং অর্থ বিল বাদে বাকি প্রশ্নে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে কথা বলতে পারবেন, ভোট প্রদান করতে পারবেন। যদি আমরা উচ্চতর, যদি আমরা জাতীয় পরিষদ করতে পারি, আপার হাউস করতে পারি, সেখানেও একটা ভারসাম্যমূলক প্রশ্নটা ওঠে। আর গুরুত্বপূর্ণ, আমি যেটা আমাদের পার্টি মনে করে, আইন প্রণেতারা যারা ল মেকার হবেন, এই পথটাকে অলাভজনক করা, এটাকে যদি অলাভজনক করা যায়, যে আলোচনাটা খুব একটা এখন নাই, তো ইত্যাকার নানা প্রশ্ন। আর কথাটা শেষ করি, আমি ছোটকালে আমাদের মার্কসিস্ট এডুকেশনের একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, মানে পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ, মানে বলা হয় যে ইকোনমির একটা কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন হচ্ছে রাজনীতি, মানে অর্থাৎ মানে অর্থনীতির ঘনীভূত প্রকাশ হচ্ছে রাজনীতি। তো যে অর্থনীতিটা নিয়ন্ত্রণ করছেন একটা অল্প সংখ্যক দুর্বৃত্ত, মাফিয়া, এবং আপনি ব্যাংক বলি, আমার শেয়ার মার্কেট বলি, আমার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সেক্টরগুলো বলি, এগুলো যদি এখনকার এই পদ্ধতি যদি বহাল থাকে, 25 লাখ টাকা খরচ করার কথা, নির্বাচনে যদি 25 কোটি 50 কোটি মাগার কেউ যদি 100 কোটি টাকা খরচ করেন, নির্বাচনকে যদি একটা বাণিজ্য হিসেবে ধরে নেওয়া হয়, একটা বিনিয়োগকারী, একটা বিনিয়োগের মতন, যে ভবিষ্যতে এখন আপনি 25 কোটি দিয়ে এমপি হবেন, তারপরে 5 বছরে কপাল খুলে 5 বছরে আপনি 500 কোটি টাকা, আর বাংলাদেশে এখন 1000 কোটির কমে কোনো আলোচনা নেই, টাকা দেশেও থাকবে আর ভবিষ্যতে দরকার হলে, এবং দুর্ভাগ্যজনকভাবে এই টাকাটা দেশেও থাকছে না। তার মানে এগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, তার মানে আমার অর্থনীতির মূল ভিত্তিটা, আমার দুর্বৃত্ত অর্থনীতি বলি, আমার এখানে সাংবিধানিক সুযোগগুলো এবং সাংবিধানিক আমার যে প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সর্বোপরি আমি সরকারকে যদি কনস্ট্যান্টলি যদি আপনি জবাবদিহিতার মধ্যে আনেন, আপনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা, ল মেকাররা, তারা জনগণের কাছে তারা জবাবদিহি করবেন, আমি মনে করি খুব আদর্শিক জায়গা না হলেও আমরা একটা জায়গায় আসতে পারবো। শেষ বাক্যটা বলি, আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্বর্গরাজ্য করতে পারবো, এরকম কোনো প্রকল্প আমার নাই, এত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নাই। কি প্রকল্পটা আছে?
কিছুটা জবাবদিহিমূলক, কিছুটা দায়বদ্ধতা, কিছুটা স্বচ্ছতা, যাতে পুরনো ফ্যাসিবাদী জমানার একটা লাগাম টেনে ধরা যায়। এইটুকু যদি অর্জন করতে পারি এই যাত্রায়, তাহলে বলা যাবে খানিকটা কিছুটা অর্জন করলেন অধ্যাপক মুজিবুর রহমান। দেখুন, সাইফুল ভাই সুন্দর করে বলেছেন যে প্রথম কথা হলো যে 24-এর যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় না অদূর ভবিষ্যতে কোনো দল ক্ষমতায় আসলে স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে, এত বড় ঝুঁকি নেবে এই ঘটনা দেখার পরে, চাক্ষুষ করার পরে, কারণ মানুষ কিন্তু থেকে যায়। এটা একটা। আরেকটা হলো যে এর আগেও কিন্তু ঘটনাগুলো ছিল, এখন কিন্তু প্রতিটা জিনিস, এই যে আমরা গ্রাফিতি থেকে শুরু করে নেট জগতে এটা কিন্তু ছড়িয়ে গেছে সারা দুনিয়াব্যাপী। এই যে বিটার এই এক্সপিরিয়েন্সকে সামনে রেখে যে কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে, আমার মনে হয় না। এটা একটা। আচ্ছা, এটাগুলো আমরা উদাহরণ হিসেবে বললাম। প্রথমত যে জিনিসটা লাগবে আমাদের প্রপার পলিসি লাগবে। একটা রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সাইফুল ভাই যেভাবে বলছিলেন যে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স, ভারসাম্য প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে, মেম্বার পার্লামেন্টসদের মধ্যে, কিংবা আমরা লোকাল গভর্নমেন্টের মধ্যে, এবং যে আমাদের যে কনস্টিটিউশনাল যে বিভিন্ন বডিগুলো আছে এগুলোর সাথে কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্সগুলো হবে, এটার একটা চমৎকার একটা গাইডলাইন লাগবে এবং ইফেক্টিভ গাইডলাইন লাগবে। এটা একটা। আবার আমরা দেখি আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর পলিসি ডেভেলপ করা হয়, কিন্তু সেই পলিসিগুলো ইমপ্লিমেন্ট হয় না এবং যথাযথভাবে ইমপ্লিমেন্ট হয় না, এবং সেটাকে মেক শিওর করা লাগবে এই পলিসিটা যাতে ইমপ্লিমেন্টেশন হয়। এবং এটা আমরা একটা, যারা পলিটিক্স করেন তারা পার্লামেন্টে যাবেন, তারা যাতে একটা নির্দিষ্ট টাইম পর রিভিউ করে নেন যে আমরা যে পলিসিটা করলাম এই পলিসিটা কতটুকু বাস্তবায়ন হলো, কোন স্টেজে আছে, এই জিনিসটা ইয়া করা। লাস্ট যে কথাটা বলবো আমি, যে সেটা হচ্ছে যে এই সব কিছুর জন্য মানুষের সচেতনতা দরকার, মানুষের বোধ দরকার, সেন্স ডেভেলপ করা দরকার। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিক্ষা। এই প্রপার এডুকেশনের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে মেক শিওর করতে পারি। অনেক ধন্যবাদ জানাই দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আজকের জনতন্ত্র গণতন্ত্র, কথা বলছিলাম ঐক্যমত কমিশন এবং সংস্কার প্রসঙ্গে। আগামীকাল বা অন্য কোনো দিন আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।